যুগনায়ক বিবেকানন্দ, প্রভাতের ইঙ্গিত, পর্ব ২। 1871 খ্রিস্টাব্দে অষ্টম বর্ষ বয়ঃক্রমকালে তাহাকে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের তৎকালীন নবম শ্রেণীতে ভর্তি করিয়া দেওয়া হইল। বিদ্যালয়টি তখন সুকিয়া স্ট্রিটে ছিল, সেখানে এখন লাহাদের বাড়ি হইয়াছে। বিদ্যালয়ের শিক্ষকবর্গ এবং অপরাপর সকলে শীঘ্রই তাহার বুদ্ধিমত্তায় তাহার প্রতি আকৃষ্ট হইলেন। কিন্তু এক কঠিন সমস্যা উপস্থিত হইল। তিনি ইংরেজি ভাষা শিখিতে একান্ত অনিচ্ছা প্রকাশ করিলেন। সকলে কত বুঝাইলেন, আজকাল ইংরাজি শিক্ষা করা দরকার, না শিখিলে চলে না। তবু নরেন্দ্রের প্রতিজ্ঞা টলিল না। বৃদ্ধ নৃসিংহ দত্ত মহাশয়ও বুঝাইলেন, কিন্তু সফল কাম হইলেন না। এইভাবে কিছুকাল গত হইলে নরেন্দ্র কি মনে করিয়া দত্ত মহাশয়ের কথায় সম্মত হইলেন এবং এই নবীন ইচ্ছার সঙ্গে সঙ্গে এমন নব উৎসাহ ওই ভাষা শিখিতে লাগিলেন যে সকলে দেখিয়া অবাক। ইতিহাস ও সংস্কৃত ভাষাও তিনি উত্তম রূপে শিখিয়াছিলেন, কিন্তু অঙ্কে ছিল তাহার বিরাগ। তাহার পিতারও ভাব ওই বিষয়ে অনুরূপ ছিল। তিনি বলিতেন, ও তো মুদির দোকানের বিদ্যে। খেলাধুলার প্রতি নরেন্দ্রনাথের আশৈশব একটি স্বাভাবিক প্রীতি ছিল। লেখাপড়ার জন্য তাহাকে খুব বেশি সময় দিতে হইত না। তাহার প্রতিভার পক্ষে দৈনিক 2-1 ঘণ্টা পড়াই যথেষ্ট ছিল। বাকি সময় তিনি নতুন নতুন ক্রিয়া কৌতুক আবিষ্কারে ব্যস্ত থাকিতেন এবং খেলার সাথী পাইলেই সব ভুলিয়া উহাতে মাতিয়া যাইতেন। জলখাবারের পয়সা জমাইয়া হয় মার্বেল কিংবা নতুন ব্যাট বা বল কিনিতেন। ক্রিকেটে তাহার বেশ দক্ষতা ছিল। এইভাবে সারা বছর কাটাইয়া পরীক্ষার দিন কয়েক পূর্ব হইতে পড়ায় অধিকতর মন দিতেন এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হইতেন। বিদ্যালয়ে প্রবেশের পরও এই ক্রীড়া প্রবৃত্তি সমভাবে বর্তমান ছিল। অধিকন্তু গৃহে মাতার নিকট তিনি যেমন চঞ্চল শিশু ছিলেন, বিদ্যালয়ে তেমনি চপলতা প্রকাশ করিতেন। শিক্ষকদের মতে তিনি পরিবার বেঞ্চে বসিতেন না বলিয়াই চলে। বসা ও দাঁড়ানোর মধ্যে যত রকম ভঙ্গি কল্পনা করা চলে, তাহাকে সর্বদা তাহারই কোনো একটিতে পাওয়া যেত। তখন তিনি ইজের পড়িয়া বিদ্যালয়ে যাইতেন। এই অস্থিরতার পরিণতিস্বরূপ দেখা যাইত উহার কোনো না কোনো অংশ রোজই ছিঁড়িয়া গিয়াছে। আবার সময় পাইলেই বিদ্যালয়ের জলযোগের ছুটি হইলেই তিনি ক্রীড়াক্ষেত্রে অবতীর্ণ হইতেন। সঙ্গীদের দলে ভিড়াইয়া লইতেন। যখন খেলিতেন তখন আর কোনো দিকে হুঁশ থাকিত না, আর কোনো চিন্তা মনে স্থান পাইত না। মার্বেল ছোটাছুটি, হুটোপুটি, লাফানো, ঘুষোঘুষি এইসব খেলা তাহার সর্বাধিক প্রিয় ছিল, আর এই সকলে তিনিই ছিলেন অগ্রণী। পরদিন কি খেলিবেন তাহার প্রোগ্রাম আগের দিনই ঠিক করিয়া রাখিতেন। তেমন সুযোগ ঘটিলে বিদ্যালয় কক্ষ সময় সময় ক্রীড়াভূমিতে পরিণত হইয়া যাইত। বালকদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে তিনি মধ্যস্থতা করিতেন। অপর সকলে তাহা মানিয়াও লইত। 2 দলে মারামারি উপস্থিত হইলে তিনি মধ্যে পড়িয়া উভয় দলকে পৃথক করিয়া দিতেন। কখনো বা এরূপ করিতে গিয়া প্রতিপক্ষদের 2-1 ঘা প্রহার ও অকস্মাৎ অনভিস্ফীত রূপে তাহার দেহে আসিয়া পড়িত। আবার তিনি মুষ্টিযুদ্ধে সুশিক্ষিত ছিলেন বলিয়া এইরূপ পরিস্থিতিকে আয়ত্তে আনিতে খুব বেশি বেগ পাইতে হইত না। নিজে তিনি মারামারি ভালোবাসিতেন না, তাই প্রতিদ্বন্দ্বীদের কোনো দলেও ভিড়িতেন না। কিন্তু সত্যনিষ্ঠা, সাহস, নূতন উপায় আবিষ্কার, ঝক্কি লওয়া ইত্যাদি সদ্গুণের জন্য ছেলেরা তাহাকে সত্যই সমীহ করিয়া চলিত। পরবর্তীকালে তিনি শিষ্যদের বলিয়াছিলেন, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলুম, তা না হলে কি আর একটা কারাকড়ি সঙ্গে না নিয়া দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। বুদ্ধি যথেষ্ট থাকায় স্বভাবতই পাঠে তাহার খুব বেশি মন দিবার প্রয়োজন হইত না।
তাই অবসর কাটাইবার জন্য সাথীদের সহিত গল্প জুড়িয়া দিতেন। ইহাতে মাঝে মাঝে অবাঞ্ছিত অবস্থার উদ্ভব হইত। হয়তো শিক্ষক আসিয়া পাঠ আরম্ভ করিয়াছেন, কিন্তু নরেন্দ্রের গল্প তখনও শেষ হয়নি। তিনি নিজের কোনো দুষ্টুমির কথা বা রামায়ণ মহাভারতের কোনো চিত্তাকর্ষক কাহিনীর অবতারণা করিয়াছেন এবং ছেলেরা পাঠ ভুলিয়া তাহাই শুনিতেছে। এমন সময় ফিস ফিস শব্দে বিরক্ত হইয়া শিক্ষক হঠাৎ ছেলেদিগকে পাঠের কথা জিজ্ঞাসা করিতে থাকিলেন। উত্তর না দিতে পারিয়া সকলে চুপ করিয়া রহিল। কিন্তু নরেনের মন যেন ছিল দুমুখ। তিনি গল্পেও মাতিতেন, আবার শিক্ষকের কথাও শুনিতেন, অথবা গল্পের ফাঁকে ফাঁকে শিক্ষকের যে দুই চারিটি কথা কর্ণকুহরে প্রবেশ করিত তাহা হইতেই পাঠ্য বিষয়টি বুঝিয়া লইতেন। কাজেই শিক্ষক যখন পালাক্রমে নরেন্দ্রকে পাঠের বিষয় জিজ্ঞাসা করিলেন, তিনি অক্লেশে যথাযথ উত্তর দিলেন। শিক্ষক তখন জিজ্ঞাসা করিলেন, পাঠের সময় কে কথা কইতেছিল? উত্তরে যখন সকলেই নরেনের দিকে অঙ্গুলি নির্দেশ করিল, তখন তিনি বিশ্বাসই করিতে পারিলেন না। অতএব নরেন ব্যতীত সকলকে তিনি শাস্তিস্বরূপ দাঁড়াইয়া থাকিতে বললেন। সঙ্গে সঙ্গে নরেনও দাঁড়াইলেন। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন কিন্তু বলিলেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি তো কথা বলছিলাম। তিনি দাঁড়াইয়া রহিলেন।